জনগণ বুঝেন এটা আমরা বলতে চাই না, জনগণ ঠিকই বুঝে। আজকে গুম কমিশন গুম হয়ে যাচ্ছে, আজকে দুদককে আজকে দন্তহীন বাঘে পরিণত করার যে পুরনো কালচার সেদিকে হাঁটছে। তারা তো গুপ্ত ভাই, গুপ্ত তো স্বীকার করে না যে আমি গুপ্ত। গুপ্ত তো এখন গুপ্তদান বিএনপির ভিতর থেকে বাইরে হচ্ছে। তারা তো সরকারে ছিলেন, তারা এখন আসে বিএনপিতে। ফলাফল জেনে শুনে তারা দুটো কাজ করছে, কারণে হলো তারা জেনে শুনে জনগণের সাথে প্রতারণা করছে, যেটা জনগণের সাথে সরাসরি প্রতারণা করলেন। সরকার জুলাই অভ্যুত্থানের মাধ্যমে আমাদের প্রায় ১,৫০০ শহীদ এবং প্রায় ৩৫,০০০ আহত এবং পঙ্গুত্ব বরণকারীদের রক্তের বিনিময়ে যে সরকার প্রতিষ্ঠিত হয়েছে, এই সরকার জনগণের একটা আশা প্রত্যাশার ফসল। কিন্তু আমরা দেখছি যে জনগণ যে আশা এবং বুকভরা প্রত্যাশা নিয়ে সরকারকে আজকে ক্ষমতায় বসিয়েছে, সেই সরকার আজকে শুরু থেকেই আমরা দেখতেছি জনগণের সেই প্রত্যাশাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তারা সেই ক্ষমতাকে দীর্ঘায়িত করার যে পুরানো পথ এবং ফেসিবাদের যে রাস্তা, সে রাস্তায় হাঁটতে শুরু করেছেন। আমার প্রথম বিষয় হচ্ছে, আমি কয়েকটা পয়েন্ট বলছি। প্রথম হচ্ছে যে আপনি দেখেন যে গণভোটের পক্ষে বর্তমান প্রধানমন্ত্রী নিজে হ্যাঁ ভোটের ক্যাম্পেইন করেছেন, সরকার অন্যান্য মন্ত্রীরা করেছেন। সেই গণভোট বাস্তবায়ন যে অধ্যাদেশ, সেটাকে আজকে তারা ল্যাপস এবং সেটাকে আজকে বাতিল করে দিচ্ছে। আজকে গুম কমিশন গুম হয়ে যাচ্ছে। আজকে মানবাধিকার কমিশন বাতিল, মানে সেটাকে একটা ছোট জগন্নাথে পরিণত করার চেষ্টা হচ্ছে। আজকে দুদককে আজকে দন্তহীন বাঘে পরিণত করার যে পুরনো কালচার সেদিকে হাঁটছে। আজকে আপনি দেখেন বিচার বিভাগের জন্য যে আলাদা সচিবালয় প্রতিষ্ঠা, আজকে আমাদের সংবিধানের ওনারা কথা বলেন, সংবিধানের আর্টিকেল 22 অনুযায়ী পৃথক বিচার বিভাগ প্রতিষ্ঠা হওয়ার কথা, সেখানে বিচার বিভাগের আলাদা সচিবালয় প্রতিষ্ঠার যে অধ্যাদেশ, আজকে আপনি দেখেন আমাদের ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে দেশের জনগণ রাস্তায় নেমে এসেছে। শেখ হাসিনার পতন হয় না, ভারতীয় আধিপত্যবাদের পতন হয়েছে। আজকে আমাদের সেই পররাষ্ট্রমন্ত্রী সেখানে গিয়ে আজকে পুলিশ এবং সেনাবাহিনীকে প্রশিক্ষণের জন্য বাংলাদেশে আবার সেই চুক্তি করে আসতেছেন। এর মাধ্যমে আবার রয়ের এখানে কর্তৃত্ব প্রতিষ্ঠিত হবে, ভারতীয় আধিপত্যবাদ প্রতিষ্ঠিত হবে। বিএনপি ক্রমশ স্বৈরাচারী হচ্ছে, এটা আগামী নির্বাচনকে ম্যানিপুলেট করে এবং ক্ষমতা দীর্ঘায়িত করার জন্য সেই ফ্যাসিবাদী কায়দায় তারা অগ্রসর হচ্ছে বলে। অনেক ধন্যবাদ মাশিকুর রহমান মাসুক ভাই। ফ্যাসিস্ট সরকারের দিকে হাঁটছে কিংবা বিরোধী দলের দিকে, কোনোটাই জুলাই স্পিরিটের সাথে সামঞ্জস্য নয়, আমি প্রত্যাশা করি না। আমি গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনের একজন নগণ্য কর্মী হিসাবে আমি অন্তত ব্যক্তিগতভাবে এটা প্রত্যাশা করি না। যে কারণে সমালোচক কথাটা বলেছেন, আমি জুলাই সনদের কথা বলি। বিএনপি জুলাই সনদে সিগনেচার করেছেন, স্বাক্ষর করেছেন। জি, আমি দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই, দায়িত্ব নিয়ে বলতে চাই, বিএনপি জুলাই সনদের দাড়ি, কমা, সেমিকলন সব ঠিক রেখে প্রতিটা বাস্তবায়ন করবে নিঃসন্দেহে। এখানে এই সরকার এখনো 2 মাস 60 দিন অতিবাহিত হয় নাই। সুতরাং এই দেখেন এনসিপি, তারা তো নির্বাচনের পরে স্বাক্ষর করেছেন, তারা তো নির্বাচন আগে করে না, আমরা তো আগে করি নাই। এবং আমি প্রত্যাশা রাখি সেটা অক্ষরে অক্ষরে পালন করবে। বিএনপি একাধিকবার রাষ্ট্রীয় ক্ষমতায় জনগণের দায়িত্ব, জনগণের ম্যান্ডেট নিয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল, সংসদের বিরোধী দল ছিল, রাজপথের বিরোধী দল ছিল দীর্ঘদিন। জি, বিএনপি জনগণের ভাষা বোঝে, আর বোঝে বলেই এত অত্যাচার নির্যাতনের পরও বিএনপিকে ধ্বংস করা যায় নাই। ফ্যাসিস্ট বহু চেষ্টা করেছে, পারে নাই, এবং আগামী দিনও পারে না। সেটা এক ধরনের রাজনীতি, এক ধরনের রাজনৈতিক আলোচনা। তবে আমি যেটা বলি, এখন যারা সরকারে আছে কিংবা বিরোধী দলে আছে কিংবা পার্লামেন্টে যারাই প্রতিনিধিত্ব, যে দল, সবাই ফ্যাসিস্ট বিরুদ্ধে আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, রক্ত দিয়েছে, অবদান রয়েছে। আমি মনে করি কাদা ছুঁড়ে লাভবান ফ্যাসিস্টে হবে, সেই দিকে যেন আমাদের হাঁটতে না হয়। মানে সেই একটা প্রশ্ন খুব ছোট করে, অধ্যাদেশ, গণভোটের অধ্যাদেশ নিয়ে বিএনপির অস্বস্তি কেন? না, আমরা গণভোটের অধ্যাদেশে বিএনপি অস্বস্তি নয়,
এইটা আপনারা একটু ধৈর্য ধরেন, দেখেন। বিএনপিকে আমি স্বৈরাচার বা ফেসিবাদ বলতে চাই না এত তাড়াতাড়ি, কারণ বিএনপি দীর্ঘদিন ধরে এই স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করেছে, জামাত এনসিপি সহ। কিন্তু কিছু উপলক্ষ বা উপসর্গ যে দেখা যাচ্ছে না সেটা আমি বলবো না। যেমন ধরেন, প্রধান উপসর্গ হিসেবে আমি যদি বলি যে যে অধ্যাদেশগুলো বাতিল করা হয়েছে, এটা একটা স্বৈরাচারী উপসর্গ আমি বলতে পারি। কারণ এই যেই অধ্যাদেশ কয়েকটা বাতিল করা হয়েছে, আপনার গুম সংক্রান্ত, বিচার বিভাগ সংক্রান্ত, মানবাধিকার সংক্রান্ত, এই অধ্যাদেশগুলো মূলত প্রধানমন্ত্রীর ক্ষমতা কমানো, যেটা আমাদের ফেসিবাদের দিকে নিয়ে যায়, এবং ফেসিবাদী যে নিপীড়নগুলো হয়েছে এই নিপীড়নগুলো বন্ধ করা হচ্ছে। এটা একটা নাম্বার ওয়ান উপসর্গ। এবং আমরা দেখেছি সাম্প্রতিক সময়ে প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে ফেসবুকে পোস্ট দেওয়ার জন্য নানান জায়গায় কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে, ইনক্লুডিং একজন মহিলাকে ভোলাতে গ্রেপ্তার সেটা করা যদি হয়েছে। মাত্রা ছাড়িয়ে যায় তখন সরকার কি করবে? এগুলার কোনো আইন নাই, আপনি আইন করে তারপর করেন, কিন্তু এমনিতেই গ্রেপ্তার করছেন। তারপরে জিয়াউর রহমানকে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক না বলা একজন ইউনোকে বদলি করা হয়েছে। ওই ইউনো বলেছিলেন যে সংবিধানে এখনো আরেকজন ব্যক্তি ঘোষক, আমি এটা বলতে পারি না রাষ্ট্রীয় দায়িত্বে থাকা অবস্থায়। বাংলাদেশ ব্যাংকে মাফ করে গভর্নরকে সরানো হয়েছে এবং একজন গভর্নরকে সেখানে বসানো হয়েছে যিনি আদতে একজন ব্যবসায়ী এবং ঋণ খেলাপি। বা সম্প্রতি ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের এমডিকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে। সিটি কর্পোরেশন এবং জেলা সেটি সরকার পারে কিনা, সেটি জনস্বার্থে সরকার পারে কিনা না, বিধিবিধান অনুযায়ী? সরকার যদি এটা ফেসিবাদী আমলের লক্ষণ, ফেসিবাদী আমলেও এভাবে করে ব্যাংকগুলো দখল করা হয়েছে এবং আমরা জানি পরবর্তীতে কি হয়েছে, আমাদের ফাইন্যান্সিয়াল সেক্টর কিভাবে কলাপস করেছে। এবং সিটি কর্পোরেশন এবং জেলা পরিষদগুলোতে প্রশাসক নিয়োগ করা হয়েছে। একটা গণতান্ত্রিক সরকার এসে স্থানীয় সরকার নির্বাচন না দিয়ে প্রশাসক বসাচ্ছে, নিজেরা দখল করছে স্থানীয় সরকারগুলো। বগুড়া এবং শেরপুরের নির্বাচন আপনি দেখেছেন কি হয়েছে, এটা ক্লোজ টু মাগুরার ইলেকশনের মতো। সরকারের 2/3 মেজরিটি আছে সংসদে, তারপরেও কেন বগুড়া শেরপুরে জোর করে জিততে হবে আমি এটা জানি না। তারপরে গণভোটের রায়কে উপেক্ষা করা হচ্ছে, সংবিধান সংস্কার পরিষদ করা হলো না। জনগণের রায়কে উপেক্ষা করার চেয়ে বড় কোনো ফেসিবাদী উপসর্গ আর হতে পারে না। এর বাইরে আপনি দেখবেন কিছু উপসর্গ, যে ব্যক্তি পূজার কালচার তৈরি হচ্ছে। সংসদে বলা হচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রীকে শিশু মুক্তিযুদ্ধ ঘোষণা দিতে হবে। একজন মন্ত্রী বাচ্চাদের স্কুলে গিয়ে বাচ্চাদেরকে বলছে তোমরা রাজনীতি করবা জাইমা রহমানের সাথে, চিনো খালেদা জিয়ার নাতনি এবং তারেক রহমানের মেয়ের নাম কি। এ ধরনের জাইমা রহমানকে ধরেন রাষ্ট্রীয় কোনো পদবদিতে উনি নাই, উনি প্রধানমন্ত্রীর মেয়ে ঠিক আছে, কিন্তু অনেক গুরুত্বপূর্ণ মিটিং এ নেওয়া হচ্ছে যেগুলো আগে পুতুল বা টিউলিপকে নেওয়া হতো। তো এই নমুনাগুলো দেখে আমরা বলতে পারি যে কিছুটা ফেসিবাদী উপসর্গ দেখা যাচ্ছে। ডান পাশ থেকে সুঘ্রাণ আসে, বাম পাশ থেকে দুর্গন্ধ পায়। এখন বিরোধী দল যদি বাম পাশ অ্যাক্টিভ রাখে তাহলে দুর্গন্ধ পাবে। সরকার যে ফ্যামিলি কার্ড দিল, কৃষক কার্ড দিল, এই বৈশ্বিক মন্দা মোকাবেলায় সারা বিশ্ব এনার্জির দাম বাড়িয়েছে, বাংলাদেশ সাবসিডি দিচ্ছে, গভর্নমেন্ট সাবসিডি দিচ্ছে, এই বিষয়গুলোও দেখতে হবে। হ্যাঁ, সমালোচনা অবশ্যই করতে হবে, সরকারকে প্রশ্ন অবশ্যই করতে হবে, পাওয়ারকে প্রশ্ন করাই হচ্ছে আসলে গণতন্ত্রের মূল বিউটি। সেই জায়গা থেকে আমি মনে করি মাত্র 2 মাস ইজ নট এনাফ। হ্যাঁ, সরকারের ভালো দিকগুলো তাহলে তারা দেখেন না কেন? ওনাদের কথা হচ্ছে যে বিয়ের আগে বাচ্চা হওয়ার মতো অবস্থা। আপনি সাংবিধানিক পদ্ধতিতে একটি জাতীয় সংসদ নির্বাচিত হলেন, আবার সংবিধান সংস্কার পরিষদ করতে হবে, যেটি সংবিধানেই নেই। আপনি এমপি হিসেবে সংবিধান মানবেন, আবার আরেকটা ওত নেবেন যেটি সংবিধানে। সেটা তো জামাত এবং এনসিপির যারা জয়ী হয়েছেন তারা তো শপথ নিয়েছেন। ওই যে মঞ্চে পদাঘাতের মতো অনভিজ্ঞ যাত্রা শিল্পী হলে যেটা হয়, না অনভিজ্ঞ যাত্রা শিল্পী হলে যেটা হয়, আমি সেটাই বললাম। আপনি কোনো প্রশ্ন রাখতে চান? জি বলুন। বলছি যে যেটা অবৈধ বলা হচ্ছে এখন, সেটা কি গণভোটের আগে বা নির্বাচনের আগে মনে হয়েছে? নির্বাচনের আগে কেন বলা হয়? সেটি তো বিএনপি প্রথম দিনেই পরিষ্কার করেছে যে এটি যদি সম্মতি দেয়া না হতো তাহলে ওই যে এক হাত জাগিয়েছে না 5 বছর 29 সাল পর্যন্ত, এই নানান ধরনের যুক্তি তো আসছিল। আর একটা জিনিস কি, ইউনূস সরকারের সময়, ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের সময় মাহফুজ ভাইরা তো এক প্রকার পাওয়ার পার্টি ছিলেন, শিশিররা পাওয়ার পার্টি ছিলেন। না হয় দেখেন না, ইসলামী ব্যাংক থেকে মব করে সরানো হয়েছে। তাহলে এস আলমের যে নিয়োগ করা যে কর্মকর্তারা ছিল, তো 5 আগস্টের পরে তাদেরকে মব করা হয়নি? ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভিসি বসানো হয়েছে, সেটা কি রাজনৈতিক ইডিওলজিক্যাল জায়গা থেকে করা হয়নি? তারা তো স্বীকার করে না। তারা তো গুপ্ত ভাই, গুপ্ত তো স্বীকার করে না যে আমি গুপ্ত। বিএনপির ভিতর থেকে বাইরে হচ্ছে। ডক্টর মশিউর রহমান এখন যে আমাদের পররাষ্ট্রমন্ত্রী, তারা ইয়াতে ছিলেন, তারা তো সরকারে ছিলেন, তারা এখন আসে বিএনপি। তখন আপনারা তার সমালোচনা করেননি কেন? তখন সমালোচনা করেননি কেন? একটা জিনিস কি শুনুন, স্বাধীনতার পরবর্তী সময়ে জামাত ইসলামী আজকে বিরোধী দলের বেঞ্চে বসছে,
এটা তারা মনে করছে যে এখনই 2 মাসের মধ্যে স্বৈরাচার দেখছে। জি। তারা আসলে ক্ষমতা হারানোর বেদনা এবং মনে করছে যে ওই যে তেলের দাম বাড়ায় না কেন, তেলের দাম বাড়ালেই তো জনগণের সেন্টিমেন্ট বিরুদ্ধে যাবে, তারা রাজপথে নামবে, সরকারকে হটিয়ে দাও, সরকারকে নামিয়ে দাও। আবার 5 বছর পরে যেটি হবে যে পুলিশ বা প্রশাসনকে ব্যবহার করে ক্ষমতা দীর্ঘায়িত, 2 মাসের মধ্যেই তারা দীর্ঘায়িত করতে মানে দেখতে পাচ্ছে। জি, এগুলো জি। হচ্ছে কি নাকের বাম সাইড থেকে দুর্গন্ধই পাওয়া যায়। আমার মনে হয় বিরোধী দলের ডান পাশ বন্ধ হয়ে গেছে, নাকের সুঘ্রাণ পাচ্ছে না। দেখেন, সরকার বলছে বিরোধী দলের উপরে স্বৈরাচারের ভূত ভর করছে বা বিরোধী দল স্বৈরাচার হয়ে যাচ্ছে। এই প্রথম আমরা শুনলাম যারা ক্ষমতায় নাই, যারা বিরোধী দলের স্বৈরাচার হইতে পারে, এই প্রথম দেখলাম। আর যারা প্রতিশ্রুত ওয়াদা মানে ভঙ্গ করে বা প্রতিশ্রুত আচার করে না, সেই স্বৈরাচার নয়। যে মানে ওয়াদা ভঙ্গ করে এবং ওয়াদা অনুযায়ী যার আচার হয় না, সেই স্বৈরাচার নয়। দেখেন, সাইদ ভাই খুব চমৎকার বলেছেন, বিএনপি কোনো প্রতিশ্রুতি ভঙ্গ করে নাই। বিএনপি তো রাষ্ট্র মেরামতের 31 দফার প্রথম দফাটাতে বলেছেন সে সংবিধান সংস্কার পরিশোধ করবেন। সে নির্বাচনী ইশতেহারে বলেছেন, সে আপনার যে জুলাই সনদে স্বাক্ষর করেছেন সেখানে সে বলেছেন সুপ্রিম কোর্টের সচিবালয় আদেশে সে স্বাধীন করে দিবেন সুপ্রিম কোর্টকে। এবং সে বলছে সে 72 সংবিধানকে মানে 72 সংবিধান অনুযায়ী তো মানে আপনার সুপ্রিম কোর্টের সচিবালয় বা সুপ্রিম কোর্টের বিচারপতি নিয়োগ যে এই সুপ্রিম কোর্টের স্বাধীনতা, সেটা কথা বলা আছে, কিন্তু সে সেটা মানছে না। সে না মানছে 72 সংবিধান, না মানছে তার নির্বাচনী ইশতেহার অনুযায়ী সেই সুপ্রিম কোর্টের শিশির ভাই, সে দিচ্ছে না, তার জুলাই 31 দফা মানছে না, জি। সে মানছে না ঐক্যমতের কোন মানে দফা, সে মানছে না গণভোটের রায়। মানে সেটা কারণটা কি? না মানার সে পিছনে কোনো কারণ কিছুই কি? মানছে না, কারণ আর কি? সে ট্যাগ দিচ্ছে আমরা স্বৈরাচার। কারণটা কি? তাহলে যে প্রতিশ্রুত আচার করছে না সে স্বৈরাচার, নাকি যে ওয়াদা ভঙ্গ মানে করে নাই, যারা এখনো বিরোধী দল, এই প্রতিশ্রুতির পক্ষে এখনো জোরালো অবস্থান আছে, তারা স্বৈরাচার? এই যে আমাদের বিচার ব্যবস্থা পরাধীন, এটা কিন্তু 250 বছরের আর্তনাদ। ব্রিটিশ আমল থেকে আমাদের এই বিচার ব্যবস্থা পরাধীন। এই বিচার ব্যবস্থা দিয়ে আমাদেরকে নিপীড়ন করা হয়েছে। জি, জি। যুক্তফ্রন্ট নির্বাচনে পাকিস্তান আমলে বলা হয়েছে বিচার ব্যবস্থা স্বাধীন করে দেওয়া হবে। শেখ হাসিনা খালেদা জিয়া অসংখ্যবার বলেছে বিচার ব্যবস্থা স্বাধীন করে দিবে, দেয় নাই। এবং 2003 সালে ব্যারিস্টার মওদুদ পর্যন্ত বলেছে দেশ স্বাধীন করে দিবে, দেয় নাই। শিশির ভাই, আমাদের একটা সুযোগ হয়েছিল। শিশির ভাই, জি। এই বিএনপি আবার চাচ্ছে কেএম হাসানের মতন করে বিচার ব্যবস্থাকে দখলে নিয়ে আবার পায় তারার মধ্য দিয়ে কোনো একটা পাতানো আমি আমি খুব আশ্চর্য হচ্ছি যে বিরোধী দল রাজপথে যেভাবে বক্তব্য রাখছে, সংসদে যেভাবে বক্তব্য রাখছে, মিডিয়া তো ঠিক একইভাবে বক্তব্য রাখছে, সত্য এবং মিথ্যার ভিতরে মিশ্রণ ঘটাচ্ছে। পার্লামেন্টারি ল্যাঙ্গুয়েজে কথা বলে যেটা অসত্য, আর আমরা যদি রাজনৈতিক ভাষায় বলি সেটা মিথ্যা। হ্যাঁ, এটা দুই ভাষায় কথা বলছে আর কি, সূক্ষ্ম পার্থক্য আছে মিথ্যা আর অসত্যের মধ্যে। অসত্যটা আপনি জেনে শুনে অন্য কথা বলছেন। এখন আসেন যে গণভোট ল্যাপসের কথা। প্রথমে আমার মাহফুজ ভাই বললেন যে গণভোট আপনার ল্যাপস হয়ে গেছে এবং গণভোট তারা বাতিল করছে। কোনোভাবেই গণভোটের ফলাফল বাতিল হয় নাই, পরিষ্কার কথা। গণভোট অধ্যাদেশ, এই যে 2026-এ যে আপনার নির্বাচন হলো, 13th জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট, এইটার যে অধ্যাদেশটা ছিল সেইটার অধীনে গণভোট অনুষ্ঠিত হয়ে গিয়েছে। ফলশ্রুতিতে এই অধ্যাদেশের মানে ওটা ছিল আদেশ, যে বিষয়ে সালাউদ্দিন ভাই বলেছিলেন যে রাষ্ট্রপতিকে জিজ্ঞাসা করেছিলেন যে আমি আগেও বলেছি আমি তো পারি না, আমাকে পারাচ্ছে। হ্যাঁ, আদেশটা জারি হয়েছিল। না, অধ্যাদেশ যদি না থাকে এরপরে গণভোটের ফলাফল দিয়ে কি করবে? আদেশ শুনুন, আমি বলি রাষ্ট্রপতিকে দিয়ে আদেশটা যেটা আসছিল ওইটার আন্ডারে 2026-এর গণভোট, ভাই শুনেন, 2026-এর গণভোট অনুষ্ঠিত হয়ে গেছে, স্বাভাবিকভাবে এটা ল্যাপস হয়ে যাবে। ওই আদেশে আর কোনো গণভোট হবে না। আপনারা জনগণকে বোঝানোর চেষ্টা করছেন বিএনপি ক্ষমতায় এসে গণভোটকে বাতিল করছে। এটা জনগণের সাথে প্রতারণা। যারা জনগণের সাথে প্রতারণা করতে পারে, হাসিনার মতো, পলাতক হাসিনার মতো, হাসিনার লেসপেন্সারদের মতো, তাদের ঘাড়েই স্বৈরাচারের ভূত ভর করছে। মাননীয় প্রধানমন্ত্রী ভোট হয়ে গেছে, কি জন্য হয়েছে? না, কি জন্য গণভোট কোনোভাবে বাতিল হয় নাই। আপনারা শুনেন, শপথ নেবেন না আপনি জুলাই সংবিধান সংস্কার। আচ্ছা, এবার আসেন শপথের কথা বলি। শপথের কথা বলি, খুব পরিষ্কার কথা। রাষ্ট্রে এতটা কি জন্য ক্ষতি করলেন? না, রাষ্ট্রের 1 টাকাও ক্ষতি হয়নি। রাষ্ট্রের টাকা যদি ক্ষতি করেন আপনারা, আমরা বলবো রাষ্ট্রের টাকা যদি ক্ষতি করেন, তাহলে মাননীয় বিরোধী দলের যে সমস্ত সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, আপনাদের উচিত ছিল কিছু অভিজ্ঞ পার্লামেন্টারিয়ান। গণভোটে কি কোনো ব্যয় হয়নি? আমি বলি হয় না, ভাই বলছে কোনো ব্যয় হয় না, আমি গণভোট কোন রাষ্ট্রের কোনো টাকা অপচয় হয়নি, গণভোট তো বাতিল হয় নাই। আবারও বলছি, আমি বেসিক প্রিন্সিপালে আসছি, গণভোটের ফলাফল বাতিল হয়েছে। এই কথাটা যারা বলছে, দাবি করছে,
গণভোটের ফলাফলটা জেনে শুনে impact-টা তারা দুটো কি- কাজ কি করছে। কারণে হলো? তারা জেনে শুনে জনগণের সাথে প্রতারণা করছে, যেটা হাসিনা লেসপেন্সাররা করতো, জনগণকে ভুল বোঝাচ্ছে বিএনপি গণভোট বাতিল। কোনোভাবেই না। ল্যাপস হওয়া মানে কি? হ্যাঁ, এখন ইংরেজি শব্দ, এটা একটা টার্ম, এটা টেকনিক্যাল ওয়ার্ড, জনগণ সাধারণত বুঝে না। ফেসবুকে লিখে দিলেই ভাইরাল হয়ে যাবে বিএনপি গণভোট না না, মানছে না। জনগণ বুঝেনি এটা আমরা বলতে না, চাই না, না। আমিন ভাই, জনগণ ঠিকই বুঝে, জনগণ ঠিকই বুঝে। কোনোভাবে বিএনপি গণভোট বাতিল করে নাই কোনো আদালতে। আপনি বাংলাদেশের সংবিধান কোনো, সংস্কারটা হলো কিনা, গণভোটটা আমি কি বলি জন্য হলো? আবার সংবিধান সংস্কার আসে। গণভোটের বাংলাদেশের কোনো impact-টা কি? কম্পিটেন্ট আদালতে আপনি আপনি প্রমাণ বললেন করতে যে পারবেন না একটা পরীক্ষা বিএনপি নিচ্ছে, গণভোট ফলাফল বাতিল দেবে করেছে। না। বা ভাই ফলাফল শোনেন, দেবে, কাজ হবে, এটা আইন বাংলাদেশের হবে, কোনো আইন কম্পিটেন্ট আইন আদালতে পাশ হয়েছে, প্রমাণ এটা করতে পারবে বাস্তবায়ন না। হবে না। এবার তো এই আইন আসেন দিয়ে কি যেটা হবে? বললেন যে এই আইন দিয়ে কি হবে? হ্যাঁ? এই আইন দিয়ে কি আইন হবে? হলো কিন্তু এটা বাস্তবায়ন হবে না। আচ্ছা, আপনার মতো আপনি করে আপনি চলবে। আবারও জনগণকে তাহলে বিভ্রান্ত আপনি করছেন। কি বলছেন? ওই আইনের অধীনে গণভোট হয়ে গেছে, অনুষ্ঠিত গণভোট হয়ে হয়ে গেছে। গেছে, এটা কি ল্যাপস জন্য হবে। হয়েছে? গণভোটে কি এখন ছিল? আইন করছে কে? আইন আইন তো তো পার্লামেন্ট পার্লামেন্টে করবে, সরি, পার্লামেন্ট ছিল। তার আইন তো আদেশ হয়েছিল। লেজিটিমাইজ করে একটা আদেশ, পার্লামেন্ট। পার্লামেন্ট ভেটিং করবে। হতে হবে। ভেটিং করতে তারপরে হবে। না সেটার আইন আমরা হবে। সে কথাই বলছি, এবার আসেন, সেটাকে আপনার এবার আসেন সংবিধান আদেশ এবং অধ্যাদেশ এবার আসেন বিএনপির 31 দফার কথা বলি। আপনি একজন লয়ার, আদেশ অধ্যাদেশ দুটোর মধ্যে পার্থক্য আছে না? বিএনপির 31 দফার কথা আমি এক লাইনে শেষ আমিন ভাই, করব। আমিন ভাই, আপনার কাছে আমি ফিরছি, দেখি শিশির ভাই একটা প্রশ্ন রাখবে, শুধু প্রশ্ন নিব ভাই, আমি please। সাইদ ভাই আর মমিন ভাই দুইজনের কাছে আমার প্রশ্ন, যে আপনারা তো বলছেন অক্ষর অক্ষরে সব বাস্তবায়ন করবেন, আপনারা তো মানে এই যে বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে যে এখানে অধ্যাদেশগুলো, বিচার বিভাগের সুপ্রিম কোর্ট সচিবের অধ্যাদেশ, তারপর হচ্ছে আপনার বিচারপতি নিয়োগ অধ্যাদেশ, এই ব্যাপারে তো আপনারা কোথাও নোট অফ ডিসেন্ট দেন নাই। নির্বাচনী ইশতেহারে এটা খুব বড় করে প্রচার করছেন আপনারা বিচার বিভাগ স্বাধীন করে দিবেন, এবং কোথাও এখন পর্যন্ত বলেন নাই আপনারা যে এটার ইন্টারিয়াম জোরাজুরি করছে, এই জন্য আমরা মানছি। তাহলে এটা কেন জনগণের সাথে প্রতারণা জি, করলেন? এটা তো জনগণের সাথে সরাসরি প্রতারণা করলেন। শিশির, আপনাকে আমি একটু বলি, বিএনপি কিন্তু 133 অধ্যাদেশের একটাও বাতিল করেনি, বরং 197 না 98টা অলমোস্ট পাস হয়ে গেছে। 98টা এর মধ্যে 98টা অলরেডি মানে অ্যাক্টিভ হয়ে গেছে। বাদ বাকিগুলো অধিকতর যাচাই বাছাইয়ের পরে সবগুলোই পাস হবে, এবং এটি অক্ষরে এগুলো তো আপনারা যদি পাস হতো তাহলে তো বিল আকারে উত্থাপন করতেন। বিল আকারে উত্থাপন তো যাচাই বাছাই ছাড়া বিল হয়। সংসদের নিয়ম আছে। আপনার তো পার্লামেন্ট সম্পর্কে অভিজ্ঞতাই নেই। যদি 30 দিনের মধ্যে উত্থাপন না করেন, এটা তো থাকবে না। আপনাদের পার্লামেন্টে না, 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 পার্লামেন্টে আপনারা এখানে ভুল ব্যাখ্যা দিচ্ছেন। আমাকে মিছিল করার আপনারা ভুল ব্যাখ্যা দিচ্ছেন। আপনারা অধ্যাদেশের যে নিয়ম, কথা বলবো, সংসদ বসার 30 দিনের মধ্যে, শিশির আমার কথা 30 দিনের মধ্যে যদি আপনারা বিল আকারে উত্থাপন না হ্যাঁ, করেন, 30 দিনের পাস মধ্যে না পাস উত্থাপন তো হয়েছে। হয়েছে। এটা তো আপনি নিয়ে তার মানে আপনি কি মনে করেন সবাইকে মনে হয়েছে? উত্থাপন সবাই হয়েছে। না, 30 দিন অতিবাহিত হয়েছে। ওনারা যদি এটা পরবর্তীতে বিল আকারে উত্থাপন করতো, আইন আকারে, উত্থাপন হওয়ার সেই জন্য জন্য ওনারা ওনারা বিল আকারে নিয়ে আসতো। বিল আকারে উত্থাপনও করে নাই, পাস করে নাই, বলে বিল আকারে উত্থাপন জি, হয়। আমিন ভাই। কোনটা বিল আকারে? আপনি জানলেন না, কেন? না, উত্থাপন না হলে আপনি সুপ্রিম কোর্ট শুক্রবারে সেশন কেন বসলো? আপনি বলেন শুক্রবারে পার্লামেন্ট সেশন কেন বসছে? আপনি কারো বলেন, বিয়ের দাওয়াত আপনি বলেন, দেওয়ার জন্য, কোনো অধ্যাদেশ, বিয়ের কার্ড ছাপানোর জন্য কোনো না, অধ্যাদেশ এগুলো কতদিনের বিল আকারে মধ্যে উত্থাপন পাস করার না জন্য করলে এটা শুক্রবারে lapse হয়ে সেশন যায়, বসেছে। সেটা একটু বলেন আপনি। শুক্রবারে সেশন আপনি 30 দিনের উপরে যদি এটা না, না, আপনি উত্থাপন না করে শুক্রবারে ল্যাপস হয়ে সেশন যায়, কেন বসলো? আপনার তো কয়দিন হয়েছে হিসাব করেন? শুক্রবারে সেশন কেন বসলো? আপনি সেটা হিসাব করেন। না, আপনি আবার কেন বলেন বসছে সেটা 30 আপনি দিনের বলবেন পরে, কেন আপনি বসছে। 30 দিনের পরে জি। ল্যাপসটি কিভাবে ফিরে নিয়ে আসবেন? আমি যখন আপনাকে ফ্লোর দিব আপনি আবার আমি এই উত্তর দিব। কথার উত্তর ঠিক দিবেন। আছে, ঠিক আছে। এই অনুষ্ঠান কিভাবে চলবে